হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটা শুরু করা উচিত ছিল যে কোনোভাবে ইস্টবেঙ্গল ছাড়তে পারছে না ক্লেইটন সিলভাকে। তো তোমাদেরকে অনেক দিন থেকে যেটা বলছিলাম যে রবসন রবিনো বা অন্য যে কোনো প্লেয়ারের ইনকামিং পুরোটাই কিন্তু ডিপেন্ড করে রয়েছে ক্লেইটন সিলভার ডিপার্চারের ওপর। কিন্তু এখনো পর্যন্ত যতটা আপডেট পাওয়া যাচ্ছে, ক্লেইটন সিলভাকে রিলিজ করে দেওয়াটা একেবারেই সহজ হবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য। তো কেন আমি বলছি যে ক্লেইটন সিলভাকে রিলিজ করে দেওয়াটা একেবারেই ইজি হবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য, তার কারণ বিগত 2 সিজনস ধরে ক্লেইটন সিলভা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে বলা যায় একার শোল্ডারেই টেনে এনেছেন এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের অনেকের সঙ্গেই কিন্তু ক্লেইটন সিলভার অত্যন্ত ভালো রিলেশন রয়েছে। তো সেই রকম একজন প্লেয়ারকে কীরকমভাবে এটা বলা পসিবল হবে যে আপনাকে আমরা ফিউচারের জন্য ভাবছি না বা আপনাকে রেজিস্টার করা হতে পারে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু ক্রমশই চাপানুতোর বাড়ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অন্দরে। এবং তোমাদেরকে এইটুকু বলতে পারি, ইস্টবেঙ্গলের ইনভেস্টর গোষ্ঠী ইমামি ম্যানেজমেন্ট তারা যে এর পরেও খুব বেশি টাকা বিনিয়োগ করবে এইরকমটা কিন্তু আপাতত মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে ক্লাবের মধ্যে একটা চাপানুতোর পরিবেশ অলরেডি এক্সিস্ট করছে। তার কারণ ইস্টবেঙ্গল কিন্তু তাদের টিমটাকে যাতে আরও শক্তিশালী করা যায়, আরও পাওয়ারফুল করা যায়, সেই জন্য বেশ কিছু কো ইনভেস্টরের খোঁজেও কিন্তু রয়েছে। তো ইমামি গ্রুপ 7 ফরেনার্স নিয়ে কতটা এগোবে এইটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা ডাউটের জায়গা রয়েছে। তার কারণ 7 ফরেনার্স নিতে গেলে অনেক কিছুই পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে ক্লেইটন সিলভাকে রেখে দেওয়া বা ডিরেজিস্টার করে 7 ফরেনার্সে যাওয়া, সেটা রবসন রবিনো হোক বা অন্য যে কেউ হোক না কেন, সেইটা কিন্তু একটু আনইউজুয়াল। তা সব মিলিয়ে মোটামুটি আমাদের কাছে যে বিষয়টা আসছে, ইস্টবেঙ্গল 7 ফরেনারে হয়তো যাবে না। তো সেক্ষেত্রে ক্লেইটন সিলভাকে রিলিজ করতে হবে, কিন্তু ক্লেইটন সিলভাকে রিলিজ করার ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা বড়সড় কোশ্চেন মার্ক রয়েছে। তো দেখা যাক সামনের দিনগুলোতে ইস্টবেঙ্গল এই ক্লেইটন সিলভা রিলিজ চ্যাপ্টারটা কীরকমভাবে হ্যান্ডেল করে। অন্যদিকে রাহুল টোরি সার্চি গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মেম্বার, তিনি কিন্তু ক্লাব থেকে পদত্যাগ করেছেন এবং তিনি ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। উল্লেখ্য তোমাদেরকে জানি রাখি, মাওবানা স্পোর্টিং ক্লাবের খুব ইম্পর্ট্যান্ট একটা পদে কিন্তু রয়েছেন রাহুল টোরি, এবং যিনি কয়েকদিন আগেই বলেছিলেন যে ফুটবলের জন্য তিনি কিন্তু মোটা অঙ্কে ইনভেস্ট করতে চান ইন ফিউচার। এবং সার্চি গ্রুপ অলরেডি কিন্তু একটা অ্যাপও তারা লঞ্চ করেছে, যেখানে আই লিগের ম্যাচ দেখানো এবং সেটা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হয়েছে। কিন্তু মাওবানা স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্ণধার ইনভেস্টর সার্চি গ্রুপের রাহুল টোরির ইস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন দেওয়াটা কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ হচ্ছে আমরা ফিউচারে হয়তো এইরকমটা দেখতেই পেতাম যে সার্চি গ্রুপ ইস্টবেঙ্গলের যে ফুটবল টিম রয়েছে সেখানে তারা কিছু কন্ট্রিবিউশন করছে। অলরেডি কিন্তু ইস্টবেঙ্গলের ওমেন্স টিম থেকে শুরু করে যেসব বয়সভিত্তিক টিমসগুলো রয়েছে সেখানে নতুন নতুন ইনভেস্টারদেরকে আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে লোহিয়া গোষ্ঠীর একটা অবদানও কিন্তু আমরা ইস্টবেঙ্গল ক্লাবে দেখছি। তো স্বাভাবিকভাবেই একটু কিন্তু বলা যায় উত্তেজনামূলক পরিস্থিতি, যেটা বাইরে থেকে দেখে হয়তো সেরকমভাবে আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু ক্লাবের অন্দরে এই ইনভেস্টর এবং সার্চি গ্রুপের প্রবেশ নিয়ে কিন্তু একটা চাপানুতোর পরিবেশ রয়েছে, এবং আজকে রাহুল টোরির ইস্টবেঙ্গল ক্লাবের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন করাতে কিন্তু এই ব্যাপারটা আরও যে একটু মাথাচাড়া দিয়ে উঠলো এরকমটা কিন্তু বলাই যায়। তো চলো, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।